বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় ফিজিওবৃন্দ, যেখানে আছেন আপনারা সিনিয়র, জুনিয়র, সহপাঠী, সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন গুড আফটারনুন জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি, মোহাম্মদ রফিকুল ইসলাম, ফিজিওথেরাপিস্ট অ্যান্ড লেকচারার, ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্স। আমাদের সাথে দেখতে পাচ্ছি 3 থেকে 4 জন যুক্ত হয়েছেন। আপনারা আমাকে কেউ একদিন জানাবেন আমাকে শুনতে পাচ্ছেন কিনা এবং দেখা যাচ্ছে কিনা। আমাকে কাইন্ডলি কেউ একজন জানান যে দেখা যাচ্ছে কিনা এবং শোনা যাচ্ছে কিনা। সম্মানিত ফিজিওথেরাপি চিকিৎসকবৃন্দ, আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি, গুড আফটারনুন জানাচ্ছি। তো সম্মানিত ফিজিওবৃন্দ, আজকে যে উদ্দেশ্যে আসা সেটা হলো কিছু জিনিস আলোচনা করার জন্য, যে জিনিসগুলো আমাদের স্ট্রোক পেশেন্টের ক্ষেত্রে খুবই কার্যকরী হয়ে থাকতে পারে। তা আমরা তো সবাই জানি স্ট্রোক কেন হয়, সেটা আমরা নতুন করে আর না যাই। আমি শুধু আজকে ফাংশনাল রিএডুকেশন নিয়ে কথা বলবো। স্ট্রোক কেন হয় সেটা আমরা জানি, কিছু ফিক্সড ফ্যাক্টর আছে, কিছু মডিফাইবল ফ্যাক্টর আছে, সেগুলোর কারণে হয়। হওয়ার পরে যে কাজ, সেটা নিয়ে আমি আলোচনা করব। তো স্ট্রোক, মনে করেন একজন পেশেন্টের স্ট্রোক হয়ে গেছে, সব কিছু ডায়াগনোসড হয়ে প্রাথমিক দিন বা প্রথম 2 থেকে 3 দিন পার করে আপনার কাছে আসলো, তখন আপনার কি কাজ হবে, তো সেটা নিয়ে আমি আজকে আলোচনা করব। ইউজুয়ালি নিয়ম হচ্ছে, স্ট্রোক হলে 3 দিন পরে ফিজিওথেরাপি শুরু করার নিয়ম, এটা স্ট্যান্ডার্ড। 3 দিনের আগে একটু তাড়াহুড়া হয়ে যায়, পেশেন্টের উপর একটা যেহেতু বিশাল ধকল যায়, সেহেতু আমাদের 3 দিন পরে শুরু করলে সবচেয়ে ভালো। তো এবং স্ট্রোক পেশেন্টের ক্ষেত্রে বলা হচ্ছে যে প্রথম মাসটা খুবই ক্রুশিয়াল এবং খুবই গুরুত্বপূর্ণ। প্রথম মাসে সবচেয়ে বেশি ইমপ্রুভমেন্ট আসে। তো সেই কারণে প্রথম মাসে যদি পারা যায় পেশেন্টকে 3 বেলা ফিজিওথেরাপি দেওয়া যায়, তাহলে খুবই ভালো হবে, তার জন্য খুবই ভালো হবে এবং সে খুব দ্রুত রিকভারি করে আসতে পারবে। এছাড়া বলা হয় যে 6 মাসের একটা প্রোটোকল রাখতে, নিউরোলজিক্যাল পেশেন্টদের জন্য সর্বোচ্চ 6 মাসের একটা প্রোটোকল রাখতে। প্রথম মাস 3 বেলা আমরা ফিজিওথেরাপি দিব, 3 বেলার। এরপর প্রথম মাস পরে আমরা ডেইলি 2 বেলা দিতে পারি বা 1 বেলা দিতে পারি। এভাবে 3 মাস পর্যন্ত আমাদের চলবে। 1 মাস পর্যন্ত 3 বেলা দিব আমরা, 1 মাসের পর থেকে হতে পারে 2 বেলা, হতে পারে 1 বেলা, এভাবে 3 মাস পর্যন্ত চলবে। 3 মাস পরে গিয়ে আমরা অল্টারনেটিভ ডেতে দিতে পারি অথবা রেগুলার দিতে পারি, একদিন পর পর সপ্তাহে 3 দিন রাখতে পারি, অথবা 3 মাসের পরে আমরা প্রতিদিনও রাখতে পারি। এভাবে 6 মাস পর্যন্ত আমরা ফিজিওথেরাপি চালিয়ে যেতে পারি। তো আমাদের টার্গেট হওয়া উচিত আসলে একটা নিউরোলজিক্যাল পেশেন্টের ক্ষেত্রে 6 মাসের মধ্যে আমরা পেশেন্টটাকে ইন্ডিপেন্ডেন্ট করে তোলা। তো এই জন্য আমরা বলি যে প্রথম মাসটা খুবই গুরুত্বপূর্ণ, প্রথম মাসে 3 বেলা দিতেই হবে, দেওয়ার জন্য মোটিভেট করতে হবে পেশেন্টদেরকে। এরপরে 2 থেকে 3 মাস আমাদের 2 বেলা বা 1 বেলা চলতে থাকবে। 3 মাস পার হয়ে গেলে আপনারা অল্টারনেটিভ ডেতে ফিজিওথেরাপি শুরু করতে পারেন। তো এখন কথা হচ্ছে, আপনার কাছে স্ট্রোক হয়ে মেডিকেল ম্যানেজমেন্ট শেষ হয়ে আপনার কাছে আসলো, তো আপনার কি কাজ হবে? আপনার যেটা কাজ হবে, সবার প্রথমে আপনি রোগীটাকে অ্যাসেস করা, তার বিহেভিয়ার অ্যাসেস করা, তার মোটর কন্ডাকশন, সেন্সরি কন্ডাকশন, এগুলো অ্যাসেস করা। এটা হচ্ছে সর্বপ্রথম কাজ হবে আপনার, এই যে মোটর সেন্সরিগুলো চেক করা, বিহেভিয়ার, রোগীর পেশেন্টের বিহেভিয়ার চেক করা। আপনি অ্যাসেস করে ফেললেন সেন্সরি ইম্পেয়ারমেন্ট থাকতে পারে, সেক্ষেত্রে মোটর ইম্পেয়ারমেন্ট বা মোটর উইকনেস থাকতে পারে। এরপরে যে কাজগুলো হবে সেটা নিয়ে আমি আলোচনা করব। তো আমাদের ইউজুয়ালি আমরা পেশেন্টকে বাসায় অ্যাসেস করে কি শুরু করি, আমরা পেশেন্টকে আপনার স্ট্রেনথেনিং শুরু করে দিই। আমরা শুরুতে পেশেন্ট হালকা পাতলা করে অ্যাসেস করে স্ট্রেনথেনিং শুরু করে দিই। হ্যাঁ, পেশেন্ট ঠিক আছে, স্ট্রোক করছে, ডান সাইডে স্ট্রোক বা রাইট হেমিপ্লেজিয়া, তাহলে আমরা রাইট সাইডের আপার লিম্বের স্ট্রেনথেনিং করি, লোয়ার লিম্বের স্ট্রেনথেনিং করি, শেষ। স্ট্রেনথেনিং করে প্যাসিভ মুভমেন্ট করে আমরা চলে আসি। কিন্তু এতটুকুর মধ্যে কিন্তু নিউরোলজিক্যাল পেশেন্টের ট্রিটমেন্ট শেষ না। আসল পার্টটাই কিন্তু আমরা অনেক সময় মিস করে যাই।
আমরা ফিজিওরা আসল পার্টটাই মিস করে যাই। আপনি সেন্সরি টেস্ট করেছেন, সেভাবে আপনি রুট অ্যাপ্রোচ অ্যাপ্লাই করছেন, আইসিং, ব্রাশিং, কম্প্রেশন, ঠিক আছে। তারপর আপনি মোটর পাওয়ার উইক পেয়েছেন বা মোটর উইকনেস পেয়েছেন, সেক্ষেত্রে আপনি স্ট্রেন্থেনিং করছেন, সবই ঠিক আছে, কিন্তু আসল জিনিস আপনি মিস করে যাচ্ছেন। আপনি আপার লিম্বের লোয়ার লিম্বের স্ট্রেন্থেনিং করে চলে যাচ্ছেন, এতটুকুই কিন্তু, এর মধ্যে কিন্তু আপনার ফিজিওথেরাপি শেষ না, এতটুকুর মধ্যে আমাদের ফিজিওথেরাপি শেষ না, এরপরে অনেক কাজ আছে। তো সেটা নিয়ে আমি আজকে আলোচনা করব। তো আমাদের আজকে যেই টপিক সেটা হচ্ছে ফাংশনাল রিএডুকেশন ট্রেনিং। আসলে ফাংশনাল রিএডুকেশন ট্রেনিং বলতে কি, মনে করেন যেই কাজগুলো রুগী আগে থেকে জানতো, আগে করতো, বাট আপনার স্ট্রোকের কারণে এখন সে পারছে না, তো সেগুলো আমরা নতুন করে রুগীকে শিখাবো, নতুন করে রুগীকে ট্রেনিং করাবো, আগের মুভমেন্টগুলোকে আবার নতুন করে শুরু করাবো, পরিচিত করাবো। এটাকে বলা হয় ফাংশনাল রিএডুকেশন। এটার মেইন উদ্দেশ্য হচ্ছে আমাদের এডিএলগুলো, বিশেষ করে এডিএলগুলো আমাদের ইমপ্রুভ করা, যে অ্যাক্টিভিটি অফ ডেইলি লিভিংস যে আমাদের থাকে, সেগুলো ইমপ্রুভ করা হচ্ছে আমাদের সবচেয়ে বড় টার্গেট। যেমন অ্যাক্টিভিটি অফ ডেইলি লিভিংয়ের মধ্যে আছে বেড মোবিলিটিস আছে, ট্রান্সফার ইমপ্রেশন, নিজেকে কীভাবে ট্রান্সফার করবে, তারপরে ইটিং কিভাবে খাবে, ইটিং, বাথিং, গোসল করবে, টয়লেটে যাবে, কিভাবে জামা পরবে, জামা খুলবে, কিভাবে আপনার মাথা আঁচড়াবে, কিভাবে কুকিং করবে, এই যে অ্যাক্টিভিটি অফ ডেইলি লিভিংসগুলো, এগুলো আমাদের টার্গেট হচ্ছে এই জিনিসগুলো যাতে অ্যাটলিস্ট পেশেন্ট করতে পারে। তো এইগুলো করার জন্য আমাদেরকে ফাংশনাল রিএডুকেশন ট্রেনিং করাতে হবে। আলটিমেটলি আমাদের ফাংশনাল রিএডুকেশন ট্রেনিংয়ের মেইন উদ্দেশ্য হচ্ছে কি, মেকিং দি পেশেন্ট ইন্ডিপেন্ডেন্ট। আমাদের পেশেন্টকে ইন্ডিপেন্ডেন্ট করাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় টার্গেট, আর কিচ্ছু না। ফাংশনাল রিএডুকেশনের মেইন উদ্দেশ্য হচ্ছে পেশেন্টকে ইন্ডিপেন্ডেন্ট করা। কোন দিক দিয়ে? আমাদের অ্যাক্টিভিটি অফ ডেইলি লিভিংসের দিক থেকে। আমি যেগুলো কথা বলেছি অলরেডি, বেড মোবিলিটি, ট্রান্সফারিং, কম্বিং বা মাথা আঁচড়ানো, ইটিং, ড্রেসিং, আনড্রেসিং, কুকিং, বাথিং, টয়লেটিং, এই জিনিসগুলো আমাদের শেখানো। এগুলো শেখানোর জন্য তার আগে কিছু আবার পূর্ব শর্ত আছে, যেগুলো আমি আপনাদেরকে একটু স্ক্রিনটা শেয়ার করি, তাহলে আপনারা ভালো দেখতে পাবেন। আচ্ছা, একটু আমি স্ক্রিনটা শেয়ার করলাম। তো বলা হচ্ছে যে আমাদের ফাংশনাল রিএডুকেশন ট্রেনিং শুরু করার আগে আমাদের কিছু করণীয় আছে। শুধু এসে আপনি স্ট্রেন্থেনিং করে চলে গেলেন আপার লিম্বের, লোয়ার লিম্বের, না, এটাতে ফিজিওথেরাপি শেষ না। তার আগে আমাদের কি করতে হবে? আমাদের নেকের স্টেবিলিটি নিয়ে আসতে হবে, আমাদের নেকের প্রত্যেকটা মুভমেন্ট করাতে হবে, না পারলে প্যাসিভলি করাতে হবে। যদি হালকা পারে তাহলে আমরা একটিকে অ্যাসিস্টেড করাবো, আর যদি মোটামুটি ভালো পারে সে নিজে নিজে করবে। আর যদি থ্রির বেশি থাকে, মাসেল গ্রেডিং থ্রির বেশি থাকে, তাহলে আমরা তাকে স্ট্রেন্থেনিং করাবো। নেক মাসেলসগুলো, নেকের আশেপাশে যত মাসেলস আছে, ফ্লেক্সর্স, এক্সটেন্সর্স, সাইড ফ্লেক্সর্স, রোটেটর্স, সবগুলোকে আমরা স্ট্রেন্থেনিং করাবো। কারণ ফাংশনাল রিএডুকেশন করার আগে এগুলো স্ট্রেংথ নিয়ে আসতে হবে, না হলে ফাংশনাল রিএডুকেশনের কাজগুলো সে করতে পারবে না। এরপরে আমাদের লোয়ার লিম্বের, আপার লিম্ব, লোয়ার লিম্বের কোঅর্ডিনেশন নিয়ে আসতে হবে, স্ট্রেন্থেনিং করাতে হবে, স্ট্রেন্থেনিংগুলো করাতে হবে। তারপর ট্রাঙ্কের এক্সারসাইজ করাতে হবে। আমাদের যে ট্রাঙ্ক, যে লোয়ার ব্যাকের যে মাসেলসগুলো, অর্থাৎ কোর মাসেলসগুলো, যে লোয়ার ব্যাকের মাসেলসগুলো, অ্যাবডোমিনাল মাসেলসগুলো এবং গ্লুটিয়াস মাসেলসগুলো, এগুলো আমাদের স্ট্রেন্থেনিং করাতে হবে। তাহলে শুরু থেকে কি আমাদের নেক, আপার লিম, লোয়ার লিম এবং ট্রাঙ্ক, ব্রিদিং এক্সারসাইজ, পশ্চারাল কফ থাকলে পশ্চারাল ড্রেনেজ, এগুলো করাতে হবে। এগুলো হচ্ছে পূর্ব শর্ত ফাংশনাল রিএডুকেশনের। এগুলো করানোর পরে আমাদের মেইন প্রোগ্রামটা শুরু হবে। কারণ আমাদের এই যে আপার লিম, লোয়ার লিম, ট্রাঙ্ক, এই মাসেলসগুলো যদি শক্তি না থাকে, তাহলে আমরা যে ফাংশনাল রিহ্যাবিলিটেশনের যেই বা রিএডুকেশনের যে কম্পোনেন্টসগুলো বা ধাপগুলো, সেগুলো আমরা করতে পারবো না, সেগুলোতে আমরা যেতে পারবো না। এই কারণে আমাদের যাওয়ার আগে এই জিনিসগুলো করতে হবে। এগুলো হয়ে গেলে তখন আমরা ফাংশনাল রিএডুকেশনে চলে যাব। আচ্ছা, এখন আমরা দেখব ফাংশনাল রিএডুকেশনের কী কী কম্পোনেন্টস আছে। ফাংশনাল রিএডুকেশনের কিছু কম্পোনেন্টস আছে, যেমন রোলিং, সুপাইন টু সাইডলাইন টু প্রোন, এগেইন ভাইস ভার্সা, অর্থাৎ প্রোন টু সাইডলাইন টু আবার সুপাইন। এই জিনিসগুলো করাতে হবে। এটাগুলোকে বলা হয় রোলিং বলা হয়। সুপাইন টু সাইডলাইন টু প্রোন লাইন, এগেইন প্রোন লাইন টু সাইডলাইন অ্যান্ড সাইডলাইন টু সুপাইন। এই জিনিসটা করার পরে এলবো প্রোন লাইনিং নিয়ে আসতে হবে। আমি সবগুলো ছবি দেখাবো।
একটু পরে ফ্লো চার্ট আকারে দেখাবো। এরপরে আমাদের স্ট্রেন্থেনিংয়ের পাশাপাশি কিন্তু এই জিনিসগুলো করতে হবে। এই যে পেশেন্টকে মোবিলিটি বাড়াতে হবে, তাকে চিত হওয়া থেকে তাকে কাত করার জিনিসটা শেখাতে হবে, কাত থেকে তাকে উপর হওয়ার ব্যাপারগুলো শেখাতে হবে। আবার উপর হয়ে শুয়ে আছে, তাকে আপনি কাত করা আবার শেখাতে হবে, এবং কাত করা থেকে আবার তাকে চিত করার এই যে পজিশনগুলো শেখাতে হবে। এই রোলিং শেষ হলে এরপরে কী কাজ আমাদের? এরপরে কাজ হচ্ছে আমরা পেশেন্টটাকে এলবো প্রোন লাইনে নিয়ে আসবো, অর্থাৎ দুই কনুতে ভর দিয়ে পেশেন্ট মাথা এবং উঁচু করে থাকবে। এই পজিশনটা আমরা তাকে শিখাবো, পেশেন্ট না পারলে আমরা করাবো। এরপরে আমরা পরের ধাপ হচ্ছে হ্যান্ড প্রোন লাইনে নিয়ে যাব, অর্থাৎ হাতে ভর দিয়ে মাথা বুক উঁচু করে থাকবে, হ্যান্ড প্রোন লাইন যেটাকে বলে। এরপরে আমরা সরাসরি কোয়াড্রাপ পজিশনেও যেতে পারি, অথবা 4 পয়েন্ট নিলিং যেটাকে বলে, ওই যেটাতে ক্যাট ক্যামেরা এক্সারসাইজ করে। হ্যান্ড প্রোন নিলিংয়ের পরে সরাসরি আমরা কোয়াড্রাপ পজিশনে যেতে পারি, অথবা এলবো সাইড লাইনের পরে আমরা কোয়াড্রাপ পজিশনে যেতে পারি। ঠিক আছে, তাহলে আমি সবগুলো ছবি দেখাবো এবং ফ্লোচার্ট দেখাবো, এরপর আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। কোয়াড্রাপ পজিশন যখন অ্যাচিভ করে ফেলবে, এগুলো একটার পর একটা, সাইড লাইন অ্যাচিভ করে ফেললেও পরেরটাতে চলে যাবো আমরা এলবো প্রোন লাইনে চলে যাব। এটা অ্যাচিভ করে ফেললে পেশেন্ট পারলে হ্যান্ড প্রোন লাইনে যাব। এটা পেশেন্ট যখন পারবে আমরা এলবো সাইড লাইনে যাব। এলবো সাইড লাইন যখন পেশেন্ট পারবে আমরা কোয়াড্রাপ পজিশনে যাব, অর্থাৎ 4 পয়েন্ট নিলিংয়ে যাব। আচ্ছা, এটা যখন পেশেন্ট পারবে তখন আমরা পেশেন্টকে সাইড সিটিংয়ে নিয়ে যাব। সাইড সিটিং অর্থাৎ এক পাশ হয়ে এক পাশের দিকে হেলে বসবে। সাইড সিটিং যখন পেশেন্ট অ্যাচিভ করে ফেলবে, আমাদের এরপরের ধাপ হচ্ছে সিটিংয়ে নিয়ে যাব। সিটিং পজিশনে নিয়ে যাব। পেশেন্ট যখন সিটিং পারবে তখন আমরা তাকে নীল সিটিংয়ে নিয়ে যাব, অর্থাৎ দুই হাঁটুতে ভর দিয়ে তাকে রাখবো, এটাকে বলা হয় নীল সিটিং। এবং নীল সিটিং যখন অ্যাচিভ করে ফেলবে পেশেন্ট, তখন আমরা তাকে নিলিংয়ে নিয়ে যাব। নীল সিটিং হচ্ছে কি আমরা গোড়ালিতে বসা, আমরা নামাজে যেভাবে বসি সেভাবে আমরা নিয়ে যাব। এরপরে নীল সিটিং যখন অ্যাচিভ করে ফেলবে তখন আমরা তাকে নিলিংয়ে নিয়ে যাব, অর্থাৎ দুই হাঁটুতে ভর দিয়ে তাকে আমরা রাখবো, ভর দেওয়া অবস্থায় রাখবো। এটা অ্যাচিভ করে ফেললে, এটা কিন্তু একটার পর একটা ধাপ, একটা অ্যাচিভ না করলে কিন্তু আরেকটাতে কিন্তু যাওয়া যাবে না। একটা অ্যাচিভ করার পরে আমরা আরেকটাতে যাব। যখন পেশেন্ট নীল সিটিংয়ে যাবে, অর্থাৎ নামাজের পজিশনে বসতে পারবে, তখন আমরা তাদেরকে নিলিংয়ে নিয়ে যাব, অর্থাৎ দুই হাঁটুতে ভর দিয়ে থাকবে। নিলিং যখন পেশেন্ট পারবে আমরা তখন তাদেরকে হাফ নিলিংয়ে নিয়ে যাব, অর্থাৎ এক হাঁটু ফ্লোরে থাকবে বা বেডে থাকবে, আরেকটা হাঁটু সামনে থাকবে। অর্থাৎ ওই যে আমরা যেভাবে কাউকে ফুল দেওয়া হয়, প্রপোজ করা হয়, সেই পজিশনটাকে বলা হয় হাফ নিলিং, সেই পজিশনে নিয়ে যাব। আর হাফ নিলিং যখন অ্যাচিভ করে ফেলবে তখন আমরা তাকে স্ট্যান্ডিং করাবো আস্তে আস্তে। তারপর হাফ নিলিং অ্যাচিভ করলে সিটিং করাবো, সিটিং করার পরে আমরা স্ট্যান্ডিংয়ে যাব, আস্তে আস্তে ওয়াকিংয়ে নিয়ে যাব। তো এই পুরো জিনিসটা এখন আমি আপনাদের ফ্লো চার্টে দেখাচ্ছি। এইটা হচ্ছে নিয়ম, হচ্ছে এটা, এভাবে আপনারা রিহ্যাবিলিটেশন করাবেন। আপার লিম লোয়ার লিমের স্ট্রেন্থেনিংয়ের পাশাপাশি এই জিনিসগুলো করাতেই হবে, না হলে পেশেন্ট কিন্তু ইমপ্রুভমেন্ট হবে না। সেক্ষেত্রে পেশেন্ট সোনার হরিণ হয়ে থাকবে। আপনারা পেশেন্টকে দেখবেন আর কিছু টাকা নিয়ে আসবেন, পেশেন্টকে দেখবেন, কিছু টাকা নিয়ে আসবেন, সারা জীবন ফিজিওথেরাপি নিতে থাকবে এটা। আর যদি পেশেন্টকে যদি সত্যিকার অর্থে আপনারা ফাংশনাল করতে চান, ইন্ডিপেন্ডেন্ট করতে চান, তাহলে আপনাদের আপার লিম লোয়ার লিম্বের প্রত্যেকটা মাসেল স্ট্রেন্থেনিংয়ের পাশাপাশি আপনাদেরকে এই জিনিসটা করতে হবে। ফ্লোর চার্ট আকারে দেওয়া আছে দেখেন। সুপাইন লাইনে পেশেন্ট থাকবে, থাকা অবস্থায় তার আমরা আপার লিম লোয়ার লিমের স্ট্রেন্থেনিং করাবো, নেক মাসেলের স্ট্রেন্থেনিং করাবো। তারপর সুপাইন লাইনে ওগুলো করানোর পর আমরা তাকে সাইড লাইনে নিয়ে যাব। সাইড লাইন পেশেন্ট যখন ইজিলি পারবে, সুপাইন থেকে সাইডে সে ইজিলি আসতে পারবে, তখন আমরা তাহলে সাইড লাইন তার অ্যাচিভ হয়ে গেছে। এরপরে আমরা তাকে নিয়ে যাব প্রোন লাইনে। যখন সাইড লাইন অ্যাচিভ হয়ে যাবে তখন আমরা তাকে নিয়ে যাব প্রোন লাইনে, অর্থাৎ উপর করে শোয়াবো। পেশেন্ট যখন উপর করে শুতে পারবে, এরপরের কাজটা হচ্ছে আমরা আবার এটাকে ভাইস ভার্সা করবো, রিভার্স করব। তখন প্রোন লাইন থেকে আমরা তাকে আবার সাইড লাইন হওয়া শিখাবো, সাইড লাইন থেকে আবার আমরা তাকেও চিত হওয়া শিখাবো। এই তিনটা জিনিসকে বলা হয় রোলিং। এটা শিখানোর পরে আমরা এর পরের ধাপে যাব, এলবো প্রোন লাইন নিয়ে যাব, অর্থাৎ দুই কনুইতে ভর দিয়ে আমরা তাকে রাখা শেখাবো। এরপরে এই এলবো প্রোন লাইন এর পরে সরাসরি এটাতেও যেতে পারে, এটাতেও যেতে পারে, এটা দুই পাশে দেখানো হয়েছে। এই জন্য এলবো প্রোন লাইন যদি পেশেন্ট পারে, ওই পজিশনে থাকতে পারে, এরপরের কাজ হবে তাকে এলবো সাইড লাইনে রাখা অথবা হ্যান্ড প্রোন লাইনে থাকা।
এই দুইটা যে কোনো একটাতে যেতে পারবে। এলবো প্রোন লাইন অ্যাচিভ করে ফেললে এরপরে আপনারা সরাসরি এলবো সাইড লাইনেও পেশেন্টকে নিয়ে যেতে পারেন, ট্রেনিং করাতে পারেন। হ্যান্ড প্রোন লাইনে নিয়ে গিয়েও পেশেন্টকে ট্রেনিং করাতে পারেন, অর্থাৎ এই ধাপগুলো তাদেরকে শেখাতে পারেন। আচ্ছা, এরপরে হ্যান্ড প্রোন লাইন যদি পেশেন্ট পারে তখন আমরা তাদেরকে কোয়াড্রাপ পজিশনে নিয়ে যাব, অর্থাৎ 4 পয়েন্ট নিলিংয়ে নিয়ে যাব, অথবা আমরা তাদেরকে এলবো সাইড লাইনের পরে আমরা সাইড সিটিং করাতে পারি। সাইড সিটিং করার পর তারপর আমরা কোয়াড্রাপটে আসতে পারি। আপনারা জিনিসটা দেখেন, আপনারা সোজা এইভাবেও আসতে পারেন এই ফাংশনাল রিহ্যাবিলিটেশনটা, অথবা একটা মডিফাই আকারে এদিকেও যেতে পারেন, সাথে এদিকেও যেতে পারেন, দুইটা একসাথে করাতে পারেন। এলবো প্রোন লাইন পর্যন্ত ঠিক আছে, এরপর থেকে আপনারা দুই দিকে একসাথে যেতে পারেন। আগে এটা করাতে পারেন অথবা আগে এটা করাতে পারেন। আগে এটা করালে এটা অ্যাচিভ হয়ে গেলে এটাতে যাব, আগে এটা করালে এটা অ্যাচিভ হওয়ার পরে সাইড সিটিংয়ে যাব, তারপর কোয়াড্রাপ্টে যাব। সাইড সিটিং যদি অ্যাচিভ হয়ে যায় আমরা নীল সিটিংয়ে যাব, অথবা ডাইরেক্ট সিটিংয়ে চলে যাব, তারপরে স্ট্যান্ডিং, ওয়াকিং, অথবা এদিকে যদি এই ফ্লোর এদিকে যদি ধরি তাহলে সাইড সিটিং থেকে আমরা কোয়াড্রাপ্টে চলে যাব, অথবা সাইড সিটিং থেকে নীল সিটিংয়ে চলে যাব, তারপর আমরা নিলিংয়ে যাব। এই নিলিংয়ে গিয়ে আমরা হাফ নিলিংয়ে যাব, তারপরে স্ট্যান্ডিং, তারপর ওয়াকিং। এগুলো আপনারা ফ্লো চার্টটা খুব সুন্দর করে দেওয়া আছে, দেখেন এভাবে যেতে পারবেন, সোজা একদম ওয়াকিংয়ে চলে যেতে পারবেন, এটাও ফলো করতে পারবেন, অথবা সাইড থেকে এসে এলবো সাইড লাইন, দেন সাইড সিটিং, দেন কোয়াড্রাপ পজিশন, তারপর সাইড সিটিংয়ের পরে যদি এদিকে আসেন তারপর নিলিংয়ে আসবেন, নিলিং থেকে নীল সিটিংয়ে আসবেন, নীল সিটিং থেকে নিলিংয়ে যাবেন, আবার নিলিং থেকে আপনি উল্টাও যেতে পারেন, দেখেন তীর চিহ্ন দেওয়া আছে, নীল সিটিংয়ে যেতে পারেন, আবার নীল সিটিং থেকে আপনি সাইড সিটিংয়েও যেতে পারেন। এই যে এগুলো ফ্লো চার্টে খুব সুন্দর করে দেওয়া আছে, এই জিনিসগুলো করতেই হবে। এই জিনিসগুলো না করলে পেশেন্ট কিন্তু ইন্ডিপেন্ডেন্ট হবে না, তার অ্যাক্টিভিটি অফ ডেইলি লিভিংসগুলো, অর্থাৎ তার কাজগুলো সে কখনো নিজে নিজে করতে পারবে না, ইন্ডিপেন্ডেন্ট হবে না। এখন তো আমরা ফ্লো চার্ট দেখলাম, কম্পোনেন্টস আকারে দেখলাম, এই যেগুলো হচ্ছে আমরা বলা হয় ফাংশনাল রিএডুকেশনের কম্পোনেন্টস বলা হয়। কম্পোনেন্টসগুলো আমরা ফ্লো চার্ট আকারে দেখালাম, তাহলে আপনারা সুবিধা হবে। স্ট্রোক পেশেন্টকে আপনারা এই ফ্লো চার্ট এর মতো করে আপনারা পেশেন্টের ক্ষেত্রে আগাতে পারেন। এরপরে আমরা ছবিতে দেখব, এই জিনিসগুলো আমরা প্রত্যেকটা ছবি দেখব, তাহলে আপনাদের আরও সুন্দর করে ক্লিয়ার হয়ে যাবে যে আপনারা স্ট্রেনথেনিংয়ের পাশাপাশি আপার লিম, লোয়ার লিম, এগুলোর স্ট্রেনথেনিংয়ের পাশাপাশি আপনারা কি কি করতে পারেন। আপার লিম, লোয়ার লিম সাথে ট্রাঙ্ক বা কোর স্টেবিলিটি এক্সারসাইজ কিন্তু আমরা খুব একটা করাই না আমরা ফিজিওরা, তো সেই কারণে আপনারা ওই জিনিসগুলোর পরে এই জিনিসগুলো এখন থেকে করানোর চেষ্টা করবেন, দেখবেন পেশেন্ট খুব সুন্দর ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে। এই যে প্রথমে ছিল আমাদের কি রোলিং, অর্থাৎ চিত থেকে কাত হওয়া, কাত থেকে সাইড হওয়া, সাইড থেকে উপর হওয়া, উপর থেকে হওয়া, সাইড লাইন থেকে, সরি একটু নেটের ডিস্টার্বের কারণে দুঃখিত। তো আমাদের রোলিংয়ের মধ্যে কি ছিল, সুপাইন, সাইড লাইন, দেন প্রোন, এগেইন প্রোন থেকে সাইড লাইন, সাইড লাইন থেকে থ্রির এক্সারসাইজ করাবেন না, তাহলে সরি আমার নেটটা একটু ডিস্টার্ব করছে বারবার। আপনাদের আর একটা জিনিস বলে রাখি, আপনারা যখন অ্যাসেস করে দেখেছেন যে মোটর পাওয়ার তার 3 আছে বা 2 আছে, মনে করেন 2 আছে, তাহলে আপনারা পেশেন্টকে কখনো 3-এর কাজগুলো করাবেন না। মাসেল গ্রেডিং 3-এ কি আমরা কি জানি, অ্যাক্টিভ মুভমেন্ট এগেইনস্ট গ্র্যাভিটি, তো ওই ধরনের মুভমেন্ট আপনারা করাবেন না। 2 যদি গ্রেড থাকে তাহলে আপনারা তাকে 2 থেকে 3-তে আনার জন্য যা করার সেটাই করবেন, শুধু তাকে আপনি 3-এর এক্সারসাইজ, 4-এর এক্সারসাইজ, 5-এর এক্সারসাইজ করাবেন না। এই ক্ষেত্রে কি হবে, পেশেন্টের আমাদের ব্রেনের উপরে একটা নেগেটিভ ফিডব্যাক দিবে, তখন কিন্তু পেশেন্টের কিন্তু আর ইমপ্রুভমেন্ট হবে না, আরও খারাপ হবে। একটা পেশেন্টের মাসেল পাওয়ার 3 আছে, তাহলে আপনি তাকে 3-এর এক্সারসাইজ করাবেন, সাথে 3 থেকে 4-এ যাওয়ার ধাপগুলো করাবেন, কিন্তু সরাসরি 4-এ চলে যাবেন না, 4-এর কাজগুলো করাবেন না, তাহলে কিন্তু কখনো ইমপ্রুভমেন্ট আসবে না, আর এটা হচ্ছে পেশেন্টের ব্রেনের উপর একটা নেগেটিভ ইফেক্ট আসবে। তো সেইমভাবে আমাদের রোলিংটা পেশেন্ট যতক্ষণ অ্যাচিভ করতে পারবে না ততক্ষণ আমরা বারবার তাকে এটা প্র্যাকটিস করাবো। এইটা পেশেন্ট যখন খুব ভালোভাবে নিজে নিজে পারবে তখন আমরা তাকে এলবো প্রোন লাইনে নিয়ে যাব। হ্যাঁ, সে আমাদের সুপাইন থেকে অথবা প্রোন থেকে অথবা সাইড লাইন থেকে এলবো প্রোন লাইনে আসতে পারে। এটা বেশ কয়েকদিন করানোর পরে সে এখন এটাতে আসতে পারে, তাহলে এটা অ্যাচিভ হয়ে গেল। এলবো প্রোন লাইন অ্যাচিভ হওয়ার পরে আপনারা
এটা অ্যাচিভ না হলে এটাতে যাওয়া যাবে না। আমি বারবার বলছি এটা কিন্তু ধাপ বাই ধাপ আপনাদের আগাতে হবে, সেটা হোক স্ট্রেংথেনিং, সেটা হোক ফাংশনাল রিহ্যাবিলিটেশন। একটা অ্যাচিভ হওয়ার আগে আরেকটাতে জাম্প করে যাওয়া যাবে না। এখন এলবো প্রোন লাইং যদি অ্যাচিভ হয়ে যায়, এরপরে আমাদের কাজ হচ্ছে কি, আমাদের তাদেরকে হ্যান্ড প্রোন লাইংয়ে নিয়ে যেতে হবে। হ্যান্ড প্রোন লাইংয়ে যে হাতে ভর দিয়ে মাথা এবং বুক উঁচু করে এই পজিশনটা তাকে শেখাতে হবে। এটা আস্তে আস্তে করাতে করে যখন সে এটাতে আসতে পারবে, এরপরে কাজ হবে আমাদের এলবো সাইড লাইন। এই পজিশনে আপনারা তাদেরকে নিয়ে যাবেন এবং এটা শিখাবেন, বারবার এটা করাবেন, এটা শিখাবেন। সাপোজ এটা অ্যাচিভ হয়ে গেছে এলবো সাইড লাইন, এটা অ্যাচিভ হয়ে গেলে আপনারা এলবো সাইড লাইনের পরে এখন যাবেন কোয়াড্রাপ পজিশনে যাবেন। এরপরে আপনারা সরাসরি কোয়াড্রাপটে যেতে পারেন অথবা আগে সাইড সিটিংয়ে নিয়ে যেতে পারেন। ওই ধাপগুলোর পরে সরাসরি এটা করাতে পারেন, এটা প্র্যাকটিস করাবেন বেশ কয়েকদিন, সাইড লাইন থেকে এটাতে নিয়ে আসবেন। এটা পারলে এটাতে চলে যাবেন, কোয়াড্রাপ পজিশনে চলে যাবেন, অথবা ওই ধাপগুলোর পরে সরাসরি এটাতেও আসতে পারেন, সরাসরি এটাতেও আসতে পারেন। এই দুটো একসাথে করাবেন। এই ধাপগুলো অ্যাচিভ হয়ে গেলে এরপরে এটাকে বলা হয় কোয়াড্রাপ পজিশন, এটা বলা সাইড সিটিং। এগুলো অ্যাচিভ হয়ে গেলে আমরা যাব নেক্সট নিলিংয়ে যাব, এটাকে বলা হয় নিলিং। অর্থাৎ দুই হাঁটুতে ভর দিয়ে আমরা এই পজিশনটা পেশেন্টকে বারবার আমরা প্র্যাকটিস করাবো এবং এটা শিখাবো। পেশেন্ট যখন এটাতে সুন্দর করে এইভাবে স্থির থাকতে পারবে, তার মানে এটা অ্যাচিভ হয়ে গেছে। তারপর আমরা তাদেরকে এটাতে নিয়ে দেবো, অথবা এটাতে আপনারা সরাসরি আসতে পারেন। তারপরে এগুলো আসলে ওই যে দুইটা পাথ হয়ে দেখেছেন না আপনারা, এই কারণে আমি দুইটা পাশাপাশি রেখেছি। আপনারা ওই ধাপগুলোর পরে সরাসরি নীল সিটিংয়ে আসতে পারেন। নীল সিটিংয়ে যখন পেশেন্ট বসতে পারবে, তখন আপনারা তাদেরকে নিলিংয়ে নিয়ে যাবেন। এখন এই দুইটা অ্যাচিভ হয়ে গেলে এরপরের ধাপটা হচ্ছে আপনারা তাদেরকে হাফ নিলিংয়ে নিয়ে যাবেন, যেটাকে আমরা বলি যে প্রপোজ পজিশন বলতে পারি আমরা। এই পজিশনে অনেক সময় প্রপোজ করা হয়, সেটা আপনারা জানেন। তো এইটাতে নিয়ে আসবো, এটা অ্যাচিভ হয়ে গেলেও এটা অ্যাচিভ হয়ে গেল, অর্থাৎ পেশেন্ট নিজে নিজে এগুলোতে স্থির থাকতে পারে এবং এই পজিশনসগুলো সে তৈরি করতে পারে। অ্যাচিভ হয়ে গেল, দেন আমরা তাদেরকে এটা প্র্যাকটিস করাবো, পাশে থেকে থেকে আমরা তাদেরকে এই পজিশনসটা প্র্যাকটিস করাবো, যেটাকে বলা হয় হাফ নিলিং। হাফ নিলিং, তো হাফ নিলিংও বেশ কয়েকদিন এভাবে প্র্যাকটিস করাবো তাকে হেল্প করে করে। পেশেন্ট যখন নিজে নিজে এটাতে এই পজিশনে আসতে পারবে এবং ধরে রাখতে পারবে, তার মানে এটা অ্যাচিভ হয়ে গেছে। এরপরে আমাদের কাজ হবে সিটিং পজিশন প্র্যাকটিস করা, অর্থাৎ সিটিংয়ে নিয়ে আসা। শুরুর দিকে আমরা হাফ লাইং বা এই পজিশনে নিয়ে আসতে পারি। অনেক সময় পেশেন্ট সরাসরি শোয়া থেকে উঠে গেলে কি হয়, মাথা ঘুরে, তখন আপনারা প্রথমে একটু এইভাবে রাখতে পারেন, রেখে তারপর আপনারা সিটিং প্র্যাকটিস করতে পারেন। এই সরাসরি শোয়া থেকে উঠে গেলে কি হয়, পশ্চারাল হাইপোটেনশন হয়, অর্থাৎ মাথা ঘুরে। তো সেই কারণে আপনারা বসানোর আগে একটু এই পজিশনে রাখতে পারেন, যাতে হঠাৎ করে প্রেশার ডাউন হয়ে না যায়। তো আপনারা এইটাতে রাখার পরে আপনারা সিটিংটা প্র্যাকটিস করাবেন। তো সিটিংটা যখন অ্যাচিভ হয়ে যাবে, এরপরে তখন আমাদের টার্গেট হবে তাদেরকে আমরা দাঁড় করাবো, অর্থাৎ দাঁড় করানো প্র্যাকটিস করাবো, স্কোয়াটস করাবো, স্কোয়াটস দিয়ে 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 প্র্যাকটিস করিয়ে করিয়ে কোর স্টেবিলিটি করাবোই। আমরা শুয়ে থাকা অবস্থায় ব্রিজিং করাবো, কোর স্টেবিলিটি এক্সারসাইজগুলো করাবো। করানোর পরে কোর যখন স্ট্রং হয়ে যাবে, তখন আমরা তাদেরকে স্কোয়াটস দিতে বলবো, অর্থাৎ ওই যে বসবে উঠবে, এটা প্র্যাকটিস করাবো। তারপর সরাসরি আমরা তাদেরকে আসলে বসবো উঠবো যেই জিনিসটা, অর্থাৎ স্কোয়াটস, এটা এই অবস্থা আমরা প্র্যাকটিস করাবো। ওইটা পারলে তখন আমরা তাদেরকে আস্তে আস্তে স্থিরভাবে দাঁড়ানোর চেষ্টা করাবো। তো দাঁড়ানোটাও যখন সে পেশেন্ট যে পারবে, দাঁড়িয়ে থাকতে পারবে, নিজে নিজে পড়ে যাচ্ছে না, তখন আমরা তাদেরকে হাঁটানো প্র্যাকটিস করাবো। এই হচ্ছে আমাদের ফাংশনাল রিহ্যাবিলিটেশনের ধাপ। এইভাবে আমাদেরকে যেতে হবে। এইভাবে না গেলে কিন্তু আমাদের পেশেন্ট কিন্তু কখনো ইন্ডিপেন্ডেন্ট হবে না, এবং ফাংশনাল যেই রিহ্যাবিলিটেশন অর্থাৎ অ্যাক্টিভিটিস অফ ডেইলি লিভিং, এটা কখনো সে অ্যাচিভ করতে পারবে না। তো এই ছিল আমাদের আসলে ধাপগুলো। আমরা এখন দেখব ফাংশনাল রিহ্যাবিলিটেশন করলে আমাদের কী কী ইমপ্রুভমেন্ট আসবে বা এটার ইম্পর্টেন্সটা কী। ফাংশনাল রিহ্যাবিলিটেশন করলে আমাদের কী হবে, ইমপ্রুভ দি কোঅর্ডিনেশন অ্যান্ড ব্যালেন্স, অর্থাৎ পেশেন্টের কোঅর্ডিনেশন বাড়বে, মাসেল এবং নার্ভের যে সংযোগ, অর্থাৎ মাসেল এবং নার্ভের যে বোঝাপড়া মুভমেন্টের সাথে, সেটা বাড়বে, কোঅর্ডিনেশনটা বাড়বে এবং ব্যালেন্সটা বাড়বে, অর্থাৎ পেশেন্ট বসলে সুন্দর করে বসে থাকতে পারবে, পড়ে যাবে না, দাঁড়ালে সুন্দর করে দাঁড়িয়ে থাকতে পারবে, পড়ে যাবে না। এরপর ইনক্রিজ দি স্ট্রেংথ এন্ডিউরেন্স অফ মাসেল, এই জিনিসগুলো করলে আমাদের মাসেলের এন্ডিউরেন্সটা বাড়বে, অর্থাৎ মাসেল অনেকক্ষণ ধরে কাজ করতে পারবে। এন্ডিউরেন্স মানে আমরা জানি মাসেল অনেকক্ষণ ধরে কাজ করার যেই ক্ষমতা, সেটাকে বলা হয় এন্ডিউরেন্স বলা হয়।
তো এরপরে আমরা দেখব ইনক্রিজ দি পেলভিক স্টেবিলিটি। পেলভিক স্টেবিলিটিটা বাড়বে যেহেতু আপনারা স্কোয়াটস দিলে আমাদের প্রত্যেকটা লোয়ার লিমের মাসেলস কাজ করে। এছাড়া আপনারা শোয়ানো অবস্থা ট্রাঙ্কের যেহেতু বলে আসছি আপার লিম লোয়ার লিম ট্রাঙ্কের এক্সারসাইজগুলো আপনার ফাংশনাল রিহ্যাবিলিটেশন করানোর আগে আপার লিম লোয়ার লিম ট্রাঙ্ক অর্থাৎ কোর স্টেবিলিটি এক্সারসাইজ, ব্রিজিং, পার্লে ব্যাক এক্সটেনশন, লেগ রেজ অথবা দুই হাঁটুকে সামনের দিকে টেনে হিপ ব্যান্ডিং করা, এই জিনিসগুলো করে আমরা কোর যখন স্ট্রং করে ফেলবো তখন বলা হচ্ছে যে আমাদের এছাড়া আমরা স্কোয়াটস করব, বিভিন্ন পজিশনে অ্যাডাপ্ট করব একটার পর একটা ধাপগুলো, তখন আমাদের পেলভিক স্টেবিলিটি বাড়বে। এরপরে ইনক্রিজ ডাইনামিক অ্যান্ড স্ট্যাটিক স্টেবিলিটি, অর্থাৎ পেশেন্ট আগে স্থিরভাবেই তো বসতে পারতো না বা স্থিরভাবে দাঁড়াতেই পারতো না, এখন সেই ক্ষেত্রে পেশেন্টের ডাইনামিকটাও চলে আসবে, অর্থাৎ পেশেন্টকে ডাইনামিক অবস্থাও যদি কেউ ধাক্কা দেয় বা থামানোর চেষ্টা করে পেশেন্ট সেক্ষেত্রে সেটা কন্ট্রোল করতে পারবে, পড়ে যাবে না। অর্থাৎ স্ট্যাটিক স্টেবিলিটি আসবে এবং ডাইনামিক স্টেবিলিটি আসবে, অর্থাৎ স্ট্যাটিক ব্যালেন্সটা বাড়বে, ডাইনামিক ব্যালেন্সটা বাড়বে। অথচ দেখেন পেশেন্ট শুরুতে বসতেই পারতো না, নিজে নিজে বসলেই কিন্তু একদিকে হেলে পড়ে যেত। সেই জায়গায় যখন আপনি এই ধাপগুলো আপার লিম লোয়ার লিম কোর স্টেবিলিটি বা ট্রাঙ্ক এক্সারসাইজ করানোর পরে এই ধাপগুলো যখন করাবেন তখন আমাদের এই জিনিসগুলো অটোমেটিকলি চলে আসবে। স্ট্যাটিক ব্যালেন্স বা স্টেবিলিটি আসবে, ডাইনামিক ব্যালেন্স বা স্টেবিলিটি আসবে। এরপরে প্রোপিওসেপটিভ ফাংশনগুলো আমাদের আসবে, অর্থাৎ তার সেন্সরি স্টিমুলেশন বা আপনার যে জয়েন্ট সেন্স, পজিশন সেন্স, মুভমেন্ট সেন্স এগুলো আমাদের বাড়বে। জয়েন্ট সেন্স, পজিশন সেন্স, মুভমেন্ট সেন্স এগুলোকে আমরা বলি প্রোপিওসেপশন, অর্থাৎ তার জয়েন্ট কোন জায়গায় আছে, তার জয়েন্ট কি মুভমেন্ট হচ্ছে না স্থির হয়ে আছে, তার জয়েন্ট কি বেন্ট অবস্থায় আছে নাকি তার জয়েন্ট স্ট্রেট অবস্থায় আছে, ওভারঅল তার বডিতে সেন্সরি ফাংশনটা বাড়বে, প্রোপিওসেপটিভ ফাংশন বা ব্যালেন্সের ফাংশনটা বাড়বে। আমরা জানি প্রোপিওসেপশন মানে হচ্ছে কি সেন্সরি স্টিমুলেশন বা সেন্সরি রিসেপ্টরের যে কাজগুলো সেগুলো আমাদের ইমপ্রুভ হবে। সেন্সরি রিসেপ্টরগুলোর কাজ কি আমাদের বিভিন্ন ধরনের সেন্স দেওয়া, জয়েন্ট সেন্স, পজিশন সেন্স, তার মুভমেন্ট সেন্স এগুলো আমাদের ইমপ্রুভ হবে। এরপরে ইমপ্রুভ পশ্চারাল ইনস্টেবিলিটি, অর্থাৎ আগে যে পেশেন্ট যদি বিভিন্ন পশ্চারে গেলে পেশেন্টের স্টেবিলিটি থাকতো না, পড়ে যেত, বসলে পড়ে যেত, দাঁড়ালে পড়ে যেত, সেগুলো আমাদের ইমপ্রুভ হবে। এখন সে দাঁড়াতে পারবে ইন্ডিপেন্ডেন্টলি, ধরা লাগবে না এবং দাঁড়াতে পারবে ইন্ডিপেন্ডেন্টলি, পড়ে যাবে না, এগুলো তাদের বাড়বে এই জিনিসগুলো করলে। এরপর ইমপ্রুভ দি অ্যাম্বুলেটরি স্কিল, অর্থাৎ তার হাঁটার স্কিলটা বাড়বে। যেহেতু তার যেই পেশেন্ট দাঁড়াতে পারে, যেই পেশেন্ট বসতে পারে, তাহলে আমরা ধরে নিতে পারি তার কোর মাসেলসগুলো আগে থেকে স্ট্রং হয়ে গেছে। এরপর আপনি জাস্ট তাকে যদি স্কোয়াটস করান আরও বেশি, যখন পেশেন্ট দাঁড়াতে পারবে এবং যে পেশেন্ট বসতে পারবে তখন তারা কিন্তু কোর স্টেবিলিটির এক্সারসাইজগুলো আস্তে আস্তে তারা পারবে, যে প্ল্যাং বা বিভিন্ন ধরনের সাইড প্ল্যাং, ফ্রন্ট প্ল্যাং এগুলো পারবে। এগুলো করালে তখন তাদের আরও কোরের মাসেলসগুলো আরও স্ট্রং হবে, তখন তারা ইজিলি অ্যাম্বুলেটরি স্কিলগুলো তাদের অর্জন হবে এবং তারা ইজিলি হাঁটতে পারবে। তো এই হচ্ছে ফাংশনাল রিএডুকেশনের ইম্পর্টেন্স। আপনারা দেখেছেন ব্যালেন্স বাড়বে, এতে কোঅর্ডিনেশন বাড়বে, স্ট্রেংথ বাড়বে, এন্ডিউরেন্স বাড়বে, পেলভিক স্টেবিলিটি বাড়বে, স্ট্যাটিক ব্যালেন্স, ডাইনামিক ব্যালেন্স এগুলো বাড়বে, প্রোপিওসেপশন বাড়বে, জয়েন্ট সেন্স, পজিশন সেন্স, মুভমেন্ট সেন্স এগুলো বাড়বে। পশ্চারাল ইনস্টেবিলিটি, অর্থাৎ সে বিভিন্ন পশ্চারগুলোতে সে স্টেবিলিটির সাথে অর্থাৎ সেই দৃঢ়তার সাথে সে অবস্থান করতে পারবে। এরপরে অ্যাম্বুলেটরি স্কিল, যে হাঁটার যে স্কিলগুলো, সাইড ওয়াকিং বা সামনের দিকে হাঁটা, পিছনের দিকে হাঁটা, সাইড টু সাইড ওয়াকিং বা তারপরে টার্নিং, এই জিনিসগুলো তার আস্তে আস্তে অ্যাচিভ হয়ে যাবে। তো এই ছিল আসলে আমার আজকের আলোচনা। আপনারা দেখেছেন কিভাবে আমরা আপার লিম, লোয়ার লিম এবং কোর স্ট্রেংথেনিংয়ের পাশাপাশি ফাংশনাল রিএডুকেশন করাতে পারি এবং আমাদের পেশেন্টদেরকে খুব সুন্দরভাবে ইন্ডিপেন্ডেন্ট করতে পারি। তার ডেইলি অ্যাক্টিভিটিসগুলো আমরা তাদেরকে অর্জন করাতে পারি। এই ধাপগুলো যদি আমরা একটার পর একটা করাই তাহলে তাদের অ্যাক্টিভিটিস অফ ডেইলি লিভিংগুলো বাড়বে, তারা খুব সুন্দরভাবে ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবে এবং তাদের যে ফ্যামিলির উপর যে বার্ডেন, অর্থাৎ সবসময় একজন তার সাথে থাকা, সেটাও আমাদের কমে আসবে। ইউজুয়ালি পেশেন্ট ইন্ডিপেন্ডেন্ট না হলে কি হয়, পেশেন্ট সারাক্ষণ তার সাথে একজন লেগে থাকতে হয়, ঘরের মানুষ হোক বা হেলথ ওয়ার্কার হোক বা কেয়ারার হোক, তাদের সবসময় একজন সাথে লেগে থাকে। তো এই জিনিসটা আমাদের রিডিউস হবে, এই মানুষের উপর যে ডিপেন্ডেন্সিটা সেটা আমাদের কমে আসবে এবং পেশেন্টও কিন্তু আরাম বোধ করবে এবং পেশেন্টও কিন্তু কনফিডেন্স ফিল করবে যে আগে সে যে জিনিসগুলো সে পারতো না এখন সেই জিনিসগুলো পারে।
তার মাইন্ডটা ভালো থাকবে, কনফিডেন্সটা বাড়বে। ছবিগুলো আরেকবার দেখেন, ওয়াকিং, স্ট্যান্ডিং। আমি এখন নিচ থেকে যাচ্ছি, আরেকবার দেখে নেন। এটা লাস্ট ধাপ আমাদের। ওয়াকিংয়ের আগে স্ট্যান্ডিং, স্ট্যান্ডিংয়ের আগে আমাদের সিটিংটা শিখতে হবে। সিটিং শেখার আগে আমাদের হাফ নিলিং অথবা এই যে হাফ নিলিং, নিলিং, নীল সিটিং এগুলো শিখতে হবে সিটিংয়ের আগে। তারপরে সাইড সিটিং করতে হবে সিটিংয়ের আগে। আমাদের এই যে কোয়াড্রাপ পজিশন, এই পজিশনসগুলো আমাদের শিখতে হবে, অ্যাচিভ করতে হবে। তারপরে আমাদের এলবো সাইড লাইন, বসার আগে এগুলো সবগুলো করতে হবে। এলবো সাইড লাইনে তাকে নিয়ে গিয়ে বারবার প্র্যাকটিস করাতে হবে এবং তাকে উৎসাহিত করতে হবে যে আপনি করেন। আর একটা জিনিস বলে দেই, স্ট্রোক বা নিউরোলজিক্যাল পেশেন্টের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আমরা কিন্তু পেশেন্টকে বারবার কমান্ড করতে হবে। এতে কমান্ড করলে কী হবে, আমাদের নিউরোপ্লাস্টিসিটিটাও আরও সুন্দর করে তৈরি হবে। বারবার কমান্ড করলে ব্রেন কিন্তু সেখান থেকে একটা কানেকশান করার চেষ্টা করবে, ব্রেন পেশেন্ট নিজে ইফোর্ট দেওয়ার চেষ্টা করবে বারবার। এই জন্য আমাদেরকে কমিউনিকেশন বাড়াতে হবে, কমিউনিকেশন করতে হবে, বারবার পেশেন্টের সাথে কমান্ড করতে হবে। কমান্ড পেশেন্টকে করতে হবে এবং পেশেন্টকে বলতে হবে, কমান্ডগুলো ফলো করতে বলতে হবে। কমান্ড যদি না করেন তাহলে কিন্তু পেশেন্টের নিউরোপ্লাস্টিসিটি খুব সুন্দরভাবে কিন্তু ডেভেলপ হবে না। এই জন্য বারবার বলবেন এটা করেন, এটা করেন, এবং না পারলে আমি হেল্প করব, আপনি চেষ্টা করেন। এই জিনিসগুলো বারবার কমান্ড করতে হবে। 10 বার করলে 10 বার বলতে হবে, 10 বার করলে 10 বারই বলতে হবে যে আপনি করেন, আপনি না পারলে আমি হেল্প করব, চেষ্টা করেন, ব্রেন থেকে ইফোর্ট দেন। তো এইভাবে বারবার আমরা কমান্ড করে, ভার্বাল কমান্ড করে, কমিউনিকেশন করে তাদের প্লাস্টিসিটিটাও আমরা সুন্দর বাড়াতে পারি। তো এরপরে দেখেন এগুলো শুরুর দিকে আমরা যাচ্ছি আবার নিচ থেকে। এলবো সাইড লাইনের আগে আমরা হ্যান্ড প্রোন লাইনে নিয়ে যাব, তারপর আমরা এলবো প্রোন লাইনে নিয়ে যাব। এরপরে হচ্ছে আমাদের রোলিংয়ের যে কাজ, সর্বপ্রথম যে কাজগুলো, এই জিনিসগুলো করাতে হবে। তো সম্মানিত ফিজিও চিকিৎসকবৃন্দ, আশা করি আপনারা দেখতে পেয়েছেন। আসলে এটা তো অনেকে জানেন, তো যারা জানে না বা যারা নবীন আছে তারা উপকৃত হবে আমি বিশ্বাস করি। তো এই ছিল আমার আলোচনা। যদি কোনো কোয়েশ্চেন্স থাকে প্লিজ আপনারা জানাবেন। আর ইতিমধ্যে আমাদের সাথে অনেকে যুক্ত হয়েছেন, তাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। মসজিদুর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। আরও কিছু কথা আমি বলতে চাই। আসলে আমরা যে বললাম যে মেডিকেল ম্যানেজমেন্ট শেষ, মেডিকেল ম্যানেজমেন্ট শেষের পরে কিন্তু আমাদের অনেক কাজ, আমরা তাদেরকে অ্যাসেস করতে হবে। মোটর কন্ডাকশন, তারপরে সেন্সরি কন্ডাকশন। এক্ষেত্রে আপনারা এই এশিয়া স্কেল যেটা আছে সেটা ফলো করতে পারেন। যেমন আমরা এশিয়া স্কেল ফলো করে আমরা আপার লিম্বের প্রত্যেকটা মাসেল গ্রুপের স্ট্রেংথ কেমন সেটা আমরা বের করে নিয়ে আসতে পারি। যেমন C5 বলা হচ্ছে যে এলবো ফ্লেক্সর্স, মোটর নার্ভ এলবো ফ্লেক্সর্স কেমন আছে সেটা আমরা এলবোকে রেজিস্টার টেস্ট দিলে আমরা বুঝে যাব তার স্ট্রেংথ কেমন। তারপর রিস্টের এক্সটেন্সর্স আমরা যেগুলো আছে, রিস্টকে আমরা রেজিস্ট দিয়ে এক্সটেনশন করালে আমরা বুঝে যাব তার মাসেল পাওয়ার কি 1 আছে না 2 না 3 না 4 না 5, এটা আমরা বের করে ফেলতে পারবো। তারপরে আমরা এই মেইনলি এই টেস্টগুলো করতেই হবে আপার লিম্বের ক্ষেত্রে। এলবো ফ্লেক্সর্সকে টেস্ট করবেন রেজিস্ট্যান্স দিয়ে, রিস্টের এক্সটেন্সরগুলোকে রেজিস্ট্যান্স দিয়ে টেস্ট করবেন, এলবো এক্সটেন্সরসগুলোকে রেজিস্ট্যান্স দিয়ে টেস্ট করবেন, ফিঙ্গার ফ্লেক্সর্সগুলোকে রেজিস্ট্যান্স দিয়ে টেস্ট করবেন। এই প্রথমে তো আসলে কমান্ড করলেই অর্ধেক বের হয়ে যায় জিনিসটা, যে কমান্ড করলেই আমরা প্রথমে পেয়ে যাই যে পেশেন্টে কি 0 না 1 না 2। আমরা যখনই বলবো আপনি হাতটা ভাঁজ করার চেষ্টা করেন, তখনই তো আসলে বের হয়ে যায়, রেজিস্ট্যান্স দেওয়া লাগে না। পেশেন্ট যখন পারবে তখন আমরা গিয়ে তখন অ্যাডভান্স দেখবো যে তার কত আছে, 3 না 4 না 5 আছে। পেশেন্ট যদি মুভমেন্ট করতে পারে তাহলে আমরা ধরে নিব তার 2 অথবা 3 আছে। তো এরপরে গ্রেডগুলো বের করার জন্য আপনাকে রেজিস্ট্যান্স দিতেই হবে। তো আমরা এলবো ফ্লেক্সর্স দেখবো, এলবো রিস্ট এক্সটেন্সর্স দেখবো, এলবো এক্সটেন্সর্স দেখবো, ফিঙ্গার ফ্লেক্সর্সগুলো চেক করব, ফিঙ্গার অ্যাবডাক্টরসগুলো চেক করব। তারপরে সেন্সরি তো অনেক আপনারা জানেন, সেন্সরিও সেমভাবে ডারমাটমগুলো ধরে ধরে আমরা চেক করব সেন্সরি ইম্পয়েন্টমেন্ট আছে কিনা। এরপরে লোয়ার লিম্বের ক্ষেত্রে আমরা এই মাসেলসগুলো চেক করব, হিপ ফ্লেক্সার্স, নি এক্সটেন্সার্স, অ্যাঙ্কেল ডোরসিফ্লেক্সার্স, লং টো এক্সটেন্সার্স অ্যান্ড অ্যাঙ্কেল প্লান্টার ফ্লেক্সার্স। এই মাসেলসগুলো আমরা প্রত্যেকটার মুভমেন্ট করতে পেশেন্টকে করতে বলবো। না পারলে তো ধরে নিব তার মাসেল পাওয়ার 0, আর হালকা কাঁপলে আমরা ধরে নিব তার মাসেল পাওয়ার 1 আছে। তো এই জিনিসগুলো আমরা চেক করব নিউরোলজিক্যাল পেশেন্টের ক্ষেত্রে। আপার লিম্বের মাসেলসগুলো
চেক করব কতটুকু শক্তি আছে প্রত্যেকটা ধরে ধরে এশিয়া স্কেল ধরে ধরে। এরপরে আমরা হিপের মাসেলসগুলো চেক করব তারপর আমরা ডকুমেন্টেশন করব, অর্থাৎ রেকর্ড করব যে কত মাসেল পাওয়ার আছে, সেভাবে আমরা কাজ করব। আর একটা জিনিস বলে রাখি, মনে করেন একটা পেশেন্টের মাসেল পাওয়ার 2 আছে, অর্থাৎ সে গ্র্যাভিটি ইলিমিনেটেড পজিশনে পারে, তাকে আপনি কখনো শুরুতেই আপনি 4-5 গ্রেডিং এক্সারসাইজ করাবেন না, তাহলে এক্ষেত্রে পেশেন্টের ব্রেনে কিন্তু নেগেটিভ ফিডব্যাক যাবে, উল্টা আরও ইমপ্রুভমেন্ট হবে না, আরও খারাপ হয়ে যাবে। তো পেশেন্ট যে যদি গ্র্যাভিটি ইলিমিনেটেড পজিশনে পারে, এগেনস্ট গ্র্যাভিটিতে না পারে, তাহলে আপনি কীভাবে তাকে এগেনস্ট গ্র্যাভিটিতে নিয়ে যাবেন? তাহলে আপনি তাকে গ্র্যাভিটি ইলিমিনেটেড অবস্থায় রেজিস্ট্যান্স দিবেন। গ্র্যাভিটি ইলিমিনেটেড অবস্থায় তাকে রেজিস্ট্যান্স দিয়ে বেশ কয়েকদিন মুভমেন্ট করাবেন। দেখবেন এরপর যদি চেক করেন কিছুদিন পরে, তখন গিয়ে সে এগেনস্ট গ্র্যাভিটিতে পারে, অর্থাৎ গ্রেড 3-তে চলে গেছে তার। তো এইভাবে আপনারা মাসেল পাওয়ারগুলো গেইন করবেন। সরাসরি 4-এ চলে যাবেন না, 3-তে চলে যাবেন না, 5-এ চলে যাবেন না। আপনার মাসেল পাওয়ার 2 আছে, 2-তে কাজ করবেন আরও কিছুদিন, কাজ করে রেজিস্ট্যান্স দিয়ে তারপর 3-তে নিয়ে যাবেন। 3-তে বেশ কয়েকদিন অ্যাক্টিভলি কাজ করাবেন, তারপর রেজিস্ট্যান্স দিবেন, তারপর গিয়ে 4-এর কাজগুলো করাবেন। ধাপে ধাপে করাতে হবে। ধাপে না করালে কি হবে? ইমপ্রুভমেন্ট আসবে না। তো এই কারণে আমাদের দেখা যায় অনেক সময় কিন্তু দীর্ঘদিন আমরা স্ট্রেন্থেনিং করাই কিন্তু কোনো ইমপ্রুভমেন্ট হয় না। কারণ আমরা কি করি, মাসেল পাওয়ার 1 আছে, আমরা তাকে এক্সারসাইজ করাই 3, আপনি উঠান, বা আমরা তাকে এগেনস্ট গ্র্যাভিটিতে এলবো ফ্লেকশন করি, অথচ তার গ্রেড যদি 1 হয়, তাকে কিন্তু গ্র্যাভিটি ইলিমিনেশন অবস্থায় রেখে তার কিন্তু আমরা এই যে এলবোর ফ্লেকশন করাতে হবে প্যাসিভলি। আরেকটা হচ্ছে যে স্ট্রেন্থেনিংয়ের ধাপগুলো হচ্ছে কি, স্ট্রোক পেশেন্টদের ক্ষেত্রে প্রথমে প্যাসিভলি আমরা করাবো। প্যাসিভলি বেশ কিছুদিন করানোর পরে যদি পেশেন্ট এখন যদি হালকা হালকা মুভমেন্ট করতে পারে, সেক্ষেত্রে আমরা তাকে অ্যাক্টিভ অ্যাসিস্টেড করাবো। এরপরে যখন অ্যাক্টিভলি পারবে, তখন আমরা তাকে রেজিস্টার দিব। এটা হচ্ছে মুভমেন্ট শুরু করার ধাপ। এভাবে আপনারা করাতে পারেন। আবার বলছি, প্রথমে আমরা প্যাসিভলি করাবো, যদি মাসেল গ্রেড 1 বা 0 থাকে প্যাসিভলি করাবো। 2 যদি মাইনাস হয়, সেক্ষেত্রে আমরা অ্যাক্টিভ অ্যাসিস্টেড করাতে হবে 2 মাইনাস থাকলে। তো এইভাবে করাবো, অ্যাক্টিভ অ্যাসিস্টেড করাবো। 2+ হলে তখন সে নিজে করবে, এবং 2+ অ্যাচিভ হয়ে গেলে তখন আমরা তাকে গ্রেড 3-তে নিয়ে যাব। এইভাবে আমরা এক্সারসাইজ করাবো, অর্থাৎ ধাপে ধাপে করাবো। একটা ধাপ কমপ্লিট হওয়ার আগে আরেকটা ধাপে যাবেন না, এতে করে আপনাদের ইমপ্রুভমেন্ট আসবে না। সেইমভাবে আমরা ফাংশনাল রিএডুকেশনের ক্ষেত্রেও প্রত্যেকটা ধাপ ওয়াইজ যেতে হবে আপনাদেরকে। ধাপে ধাপে না গেলে কি হবে, ইমপ্রুভমেন্ট আসবে না। এই যে আমি ধাপটা একটা দেখিয়েছিলাম, এই যে এইভাবে আপনারা ফাংশনাল রিএডুকেশনগুলো করাবেন, সুন্দর আপনাদের ইমপ্রুভমেন্ট আসবে। এটা অ্যাচিভ হওয়া না পর্যন্ত এগুলোতে যাবেন না, এগুলো অ্যাচিভ হবে, তারপর এগুলো করাবেন। ঠিক আছে, ধাপে ধাপে যেতে হবে, তাহলে খুব সুন্দর আপনাদের ইমপ্রুভমেন্টগুলো আসবে। তো সম্মানিত ফিজিওথেরাপি চিকিৎসকবৃন্দ, এই ছিল আমার আজকের আলোচনা। যারা আমার সাথে যুক্ত হয়েছিলেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যদি আপনাদের কোনো কোয়েশ্চেন্স থাকে, প্লিজ আপনারা আমাকে জানাবেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর আমি উইথিন 15 মিনিটসের মধ্যে আমি এই ফাইলটা পিডিএফে কনভার্ট করে আপনাদের গ্রুপে আপলোড করে দিব, আপনারা পেয়ে যাবেন। তো এই ছিল আমার আজকের আলোচনা। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।